বকেয়ার দুষ্ট চক্রে দেশের বিদ্যুৎ খাত পাওনা প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রতিযোগিতাবিহীন বিনিয়োগকে দুষছেন বিশ্লেষকরা। কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পুনরায় তদন্তে দুদক, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ। ইসকন ইস্যুতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, জাতীয় স্বার্থে পদক্ষেপ চায় জামাত। উত্তেজনা থেমেছে, দাবি দুই উপদেষ্টার। ফ্যাসিবাদ ফেরাতে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা চলছে শঙ্কার রাজনীতিবিদদের। সময় এখন দেশ গড়ার, বললেন তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শেখ হাসিনা ও ভারত, অভিযোগ স্বজনদের। এবার দাবি উঠছে ট্রাইব্যুনালে বিচারের। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা, দায়িত্ব ছাড়ার আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর চান বাইডেন। এবং আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে নতুন মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বকেয়ার দুষ্ট চক্রে পড়ে আছে দেশের বিদ্যুৎ খাত। বর্তমানে এই খাতে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৩২,০০০ কোটি টাকা। অন্যদিকে অহেতুক গুনতে হচ্ছে বিপুল অঙ্কের ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ। এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতাবিহীন বিনিয়োগই এর জন্য দায়ী। সংকট উত্তরণে পুরনো চুক্তি নবায়ন না করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে চুক্তি পুনঃমূল্যায়নের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। দেশে এখন দিনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে ২৬,০০০ মেগাওয়াটের বেশি, বিপরীতে চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। চাহিদা অল্প হলেও জ্বালানির অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। তথ্য বলছে, গত বছরের ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৫,৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এরপর এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে ১৪ থেকে ১৪,৫০০ মেগাওয়াটের আশেপাশে। গ্রীষ্ম মৌসুমে গড়ে ২৫% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা জ্বালানির অভাবে বন্ধ রাখতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ আত্মসাৎ ও লুটপাট করতেই একের পর এক অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল বিগত সরকার। জ্বালানি আমদানিতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো প্রতি বছর যদি এই পরিমাণ অর্থ আমার লাগে জ্বালানি আমদানিতে, সেটা তো আপনার একটা রাজস্ব খাতে বড় আকারের ঘাটতি সৃষ্টি করে। বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রায় ৭০% থাকে বৈদেশিক মুদ্রা। সেই বৈদেশিক মুদ্রা যদি সরকারই সরবরাহ করবে, তাহলে কেন বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদন কিনে তাদেরকে বেশি বেশি মুনাফা দিতে হবে? যেই সব পাওয়ার প্ল্যান্টে এই বকেয়াটা আছে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি। তোমরাই বিগত সরকারের সাথে যোগ সাজস্যে এই সমস্যাটা ক্রিয়েট করেছো, আর যেগুলা দেনা হয়ে আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে একরকম চাপ দেওয়া। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিসির তথ্য বলছে, জুন মাসের হিসাবে সংস্থাটির বিদ্যুৎ কেনার বিপরীতে বকেয়া দায় প্রায় ৩২,০০০ কোটি টাকায় পৌঁছেছে। দিন দিন যা আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, অপচয়ের খাত বন্ধ করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। আগের কন্ট্রাক্টগুলো করাই হয়েছিল হলো ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আন্ডারে, এবং যেটির আন্ডারে কোনো কম্পিটিটিভ বিডিং হতো না, ফলে অনেক উচ্চ মূল্যে সরকার সে সময় বিদ্যুৎ কিনেছেন। সেই জায়গাগুলোকে যদি পুনর্বিবেচনা করে ওই জায়গাগুলোতে যদি একটা কম্পিটিটিভ প্রাইস এখন সেট করা যায়, তাহলে বিদ্যুতের জন্য সরকারের যে ব্যয় এটা অনেক কমে আসবে। এই যে একটা দুষ্ট চক্র যে তৈরি হয়েছে, যে ঋণ দিয়ে এখন ঋণ পরিশোধ করা বা ঋণ দিয়ে বাকি পরিশোধ করার যে চক্র তৈরি হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কতবার আপনি ঋণ নেবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসার বিকল্প নেই। এজন্য নিজস্ব উৎসের উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্রেডিট ইউনিয়নের সমন্বয়ে গঠিত কালেবের জোনাস ঢাকির নেতৃত্বে বিগত কমিটির বিরুদ্ধে। ইতিমধ্যে দুদকের অনুসন্ধানের রিসোর্টের বার খোলার নামে 5 কোটি টাকার উপরে লোপাটের প্রমাণ পেয়েছে। 2 বছর আগে শুরু হওয়া এই দুর্নীতির তদন্তে পুনরায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও করছে সংস্থাটি। গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত কাল্ব রিসোর্ট রেস্টুরেন্ট। কাল্বের এই রিসোর্টে বারের লাইসেন্স ও আমদানির জন্য 5 কোটি 25 লাখ টাকা উত্তোলন করে তৎকালীন চেয়ারম্যান জোনাস ঢাকি ও সেক্রেটারি মৃত আলফ্রেড রয়। পরবর্তীতে তাদের যোগসাজশে এই টাকা আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। নিয়মিত সঞ্চয় ও সহজসত্ত্বে ঋণ প্রদানের লক্ষ্যে 1979 সালে খ্রিস্টানদের 11টি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয় দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কাল্ব। বর্তমানে প্রায় 100-র মতো কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কাল্বের সদস্য। দুদকের অভিযোগে বলা হচ্ছে 2020 থেকে 22 সাল পর্যন্ত জোনাস ঢাকির নেতৃত্বে কাল্বের পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করে অন্তত 100 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে, যেখানে রিসোর্টে বারের অনুমোদনে দুর্নীতির পাশাপাশি জমি ক্রয়ে 20 কোটি টাকা লুটপাট করা হয়েছে। এছাড়া রিসোর্ট উন্নয়ন, গাড়ি ক্রয়, সরিষা ক্রয় সহ নানাভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে। কাল্বের রিসোর্টে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা লোপাট, কাজ করেনি কিন্তু কোটি কোটি টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এরকম হাজারো অনিয়ম করে এই কাল্ব থেকে জোনাস ঢাকির 6 বছরে প্রায় 100 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। 2022 সালে অনুসন্ধান শুরু হলেও পুনরায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্যউপাত্ত সংগ্রহ করছে দুদক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এসব দুর্নীতির বিষয়ে কাল্বের বিগত কমিটির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। এছাড়া 2019 সালে জাল জালিয়াতি, মিথ্যা তথ্য ও জাল দলিল দাখিল করে 97 কোটি টাকা আত্মসাতের ঘটনায় কাল্বের সাবেক আরেক চেয়ারম্যান সাইমন এ পেরেরা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো। ইসকন নিষিদ্ধের আবেদনের প্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চান হাইকোর্ট। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান নিয়েও। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় এরই মধ্যে 3টি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয় আদালতকে। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখানে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রকে ছেড়ে দিয়েছে। এ সময় আদালত আশা প্রকাশ করেন, দেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি নিয়েই বসবাস করছে, সামনেও করবে। আমি এখানে দাঁড়িয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বললাম, তার মানে এই নয় যে ওই দেশ আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করবে। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা জানান তারা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে।
এছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। তারাও ইসকনকে নিষিদ্ধের দাবি তোলেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবী ও শিক্ষার্থীরা। এই ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলা সহ 4টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে 33 জন। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই উত্তাল আদালত প্রাঙ্গণ, স্থবির বিচার ব্যবস্থা। এর নৃশংস হত্যাকাণ্ডে আমরা আইনজীবী সমিতি গভীরভাবে মর্মাহত। আইনজীবী সংশ্লিষ্ট আদালত পাড়ায় যারা আছে সবাই মর্মাহত। তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম সম্প্রীতিবাদ নষ্ট না হয় দেশে। আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনজীবীরা। হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ছিল উল্লেখ করে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান তারা। এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ, বিডিআর, আর্মি ছিল, তাদেরকে কেন ডাকা হয় নাই? আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে আরো 3টি। গ্রেপ্তার 27 জন। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতেও আমাদের অভিযান পরিচালিত হয়েছে, সেখানে আমরা মোট 8 জনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ সেটা দেখে আমরা ইতিমধ্যে 7 জনকে শনাক্ত করেছি। তার মধ্যে অলরেডি ঘটনাস্থলে ছিল এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অনৈতিক কার্যক্রমের অভিযোগে চিন্ময় দাসকে অনেক আগে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার কোনো কার্যক্রমের দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। রাজধানীর স্বামীবাগে সংবাদ সম্মেলনে চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গভীর শোক জানিয়ে খুনে জড়িতদের বিচারের দাবি করা হয়। বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র চলছে। সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে ইসকন জড়িত নয় বলেও দাবি করেন তিনি। চট্টগ্রাম পৌর ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য। দল মত ধর্ম ভিন্নতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি। দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো মিলে সাম্প্রদায়িক উত্তেজনা থামাতে পেরেছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। দাবি আদায়ে কথায় কথায় রাজপথে না এসে সরকারের সাথে আলোচনায় সমাধান বের করার আহ্বান তাদের। স্পেশাল প্ল্যানিং এর ব্যাপারে আমি মনে করি যে আমিও আছি
অ্যাডভাইজারি প্যানেলে আমাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে, তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। দেশকে অস্থিতিশীল করে ভয়াবহ পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ইসকন ইস্যুকে সামনে রেখে দেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করেছিল চক্রান্তকারীরা। চট্টগ্রামে ইসকন কর্মীদের হামলায় আইনজীবী হত্যাসহ আরও নানা ইস্যুতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দাবি আদায়ের নামে রাজপথে নেমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে কোনো মহল। বিএনপি মহাসচিব বলছেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সমগ্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ মোকাবেলায় এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসা সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার। কথা বলেন জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের প্রাসঙ্গিকতা নিয়েও। আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই, সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ইসকন ইস্যু কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারীরা। একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কিনা। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে, তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কার টিকবে না। সব বক্তাই বলেন, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে, বিনির্মাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আমার নানা প্রশ্নের দ্বিমত। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের মধ্য থেকে দক্ষ খেলোয়াড় বাছাই করে তাদের উৎকর্ষতা সাধনের সুযোগ করে দেয়া হবে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুপুর থেকে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায় কানায় কানায়। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিতে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর শিশু কিশোররা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এই খেলার মাঠে এসে অত্যন্ত আনন্দিত। ঢাকা শহর থেকে গ্রামীণ খেলাধুলার পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি আমি ভুলতেই বলেছিলাম। জাগরিত হোক নতুন বাংলাদেশ, জাগরিত হোক ভবিষ্যৎ বাংলাদেশ। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের। সেই 31 দফার সঙ্গে আমরা সবাই আছি, সমর্থন জানাই নাকি হাত তুলে দাঁড়িয়ে। এরপর প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বিএনপি ক্ষমতায় গেলে মেধার মূল্যায়নের মাধ্যমে যোগ্য খেলোয়াড়দের তুলে আনা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে
সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। খেলোয়াড়রা যাতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে সেজন্য প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার আশ্বাসও দেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে ইজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতিকে এই নির্দেশ দেন। এর আগে বুধবার 2016 সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতিকে আদালত কক্ষে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি ইজলাস ছেড়ে যেতে বাধ্য হন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। হাইকোর্টের ইজলাসে ডিম ছুঁড়ে বিচারককে হেনস্থার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে। সাংবাদিকদের এই কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সেই সকল আইনজীবী যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনি মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে নয়, একজন আদালতে নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিডিআর বিদ্রোহের পেছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আগামী 2 সপ্তাহের মধ্যে বিচার চেয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার কথাও জানান তারা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ সেনা সদস্যদের স্বজনরা। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 কথিত বিদ্রোহের নামে রক্তাক্ত পিলখানা। দেশ হারায় 57 মেধাবী সেনা কর্মকর্তা। স্বজনদের অভিযোগ, নির্মম সেই হত্যাকাণ্ডের ঘটনাকে তখন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিচারের দাবিতে দীর্ঘ অপেক্ষায় অনেক স্বজনের শুকিয়ে গেছে চোখের জল। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে বিচারের সেই দাবি আবারও তুলে ধরলেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। 25 ফেব্রুয়ারির আগের দিন আমাদের কাছে কল আসে, মুখ খুলবেন না, কথা বলবেন না। মুখে আমাদের স্পষ্টে আর নয়, এখন আস্থার জায়গা আমরা পেয়েছি। প্লিজ যারা আছেন আমাদের আস্থাটাকে আপনারা ভাঙবেন না। তাদের অভিযোগ, 25-26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি নয়, সেটি ছিল সেনা কর্মকর্তা হত্যার মিশন, মানবতা বিরোধী অপরাধ। তাই বিচার দাবি নিয়ে এবার তারা যেতে চান আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। নির্মমভাবে, এত নৃশংসভাবে পশুর মতো নিজের দেশে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করবে। তারা নিরস্ত্র ছিল। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 6 দফা দাবি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আগে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে গড়ে ওঠা সম্পদ কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সংলাপে বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সফল করবে।
গেল 2 বছর ধরে মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার সাথে যুক্ত হয়েছে দেশের বর্তমান 10% বেশি মূল্যস্ফীতি, যার প্রভাব নিত্যপণ্যের বাজারে আর নাগরিকদের দৈনন্দিন জীবনের নানান কাটছাটে। অর্থনীতির এমন হাল আগামী কয়েক মাসে আরও লাগামহীন হওয়ার শঙ্কাও আছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বাজেট জরিপের ফলাফল প্রকাশ শীর্ষক এই সংলাপে উঠে আসে সামষ্টিক অর্থনীতির নানান দিক, যেখানে গবেষণা সংস্থা র্যাপিডের পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। ইনফ্লেশন অনেক উঁচা এবং আমাদের রিজার্ভ অনেক কমে গিয়েছে। এই দুইটার কম্বিনেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো ইকোনমিতে থাকলে সেখান থেকে ইকোনমিকে বের করে আনাটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। যদি আমার ম্যাক্রো ইকোনমিক এই ইনস্টেবিলিটিকে আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, তাহলে এটা ইনভেস্টরদের জন্য একটা নতুন একটা আনসার্টেনিটি অবস্থা তৈরি করবে। আলোচনায় অর্থনীতির বেহাল দশার জন্য দায়ী করে বাজেটকে আরও জনসম্পৃক্ত করারও পরামর্শ দেওয়া হয়। বাজেট ওপেননেসের ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশনটা থাকবে সেটা যাতে আরো অ্যাক্টিভ করা এবং একটা রিয়েলি কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ পার্টিসিপেশন যাতে থাকে এবং ট্যাক্স পেয়ার্স মানির যে পাবলিক এক্সপেন্ডিচার সেটা যাতে কোয়ালিটি এক্সপেন্ডিচার হয়। সংলাপে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, দুর্নীতির শ্বেতপত্র রোববার জমা দেবে কমিটি। দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ জনগণকে ফেরত দেওয়া না গেলে বিফল হয়ে যাবে জুলাই বিপ্লব, এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? পরিবর্তিত প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা ও আর্থিক খাত সুসংহত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের আস্থা ফেরানোর উপর জোর দেন বক্তারা। ভালো থাকবেন সকলে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। যে কোনো মূল্যে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য নিজের অবস্থান থেকে সরে আসলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবার নতুন টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে 22,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে রোববার থেকে ব্যাংকিং খাতে তারল্য সমস্যা সমাধানের আশা কেন্দ্রীয় ব্যাংকের। যদিও বাজারে টাকার সরবরাহ না বাড়াতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গভর্নর। গেল 1.5 দশকের লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে এখন পর্যন্ত এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হলেও মেলেনি সুফল। চাহিদা মতো টাকা না নিয়েই ফিরতে হচ্ছে গ্রাহকদের। এমন অবস্থায় নতুন টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে গভর্নর জানালেন, ইতিমধ্যে 6 ব্যাংকে ধার দেওয়া হয়েছে 22,500 কোটি টাকা। অপরদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার থেকে বন্ডের মাধ্যমে টাকা তুলে নেয়ার কথাও জানান গভর্নর। আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেটাই রাখবো। এখানে আমরা ইজি মনিটারি পলিসির দিকে যাচ্ছি না। কাজে আমরা এক হাতে দেব এই ব্যাংকের টাকা, যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায়, তাহলে আমরা লিকুইডিটি, আমরা বন্ড ইস্যু করে সেই টাকাটা তুলে নিয়ে আসবো। এ সময় গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দেন গভর্নর। বলেন, যে কোনো মূল্যেই গ্রাহকের স্বার্থ দেখবে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ব্যাংকিং খাতে তারল্য সংকটের জন্য গেল 15 বছরের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি ব্যাংকগুলোর আমানতের 50% টাকা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথাও জানান তিনি। কিছু কিছু ব্যাংক পুরানো পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় ব্রিফিংয়ে। যদি তারপরেও অনিয়ম ঘটে আমাকে দৃষ্টি আকর্ষণ করেন। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন।
দর্শক আবার স্বাগত সংবাদে। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হলো সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসি/এসসি কোর্স 2024-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ। এ সময় গ্র্যাজুয়েশন করা অফিসারদের অভিনন্দন জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাদের এই কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের নির্বাচিত অফিসারদের কমান্ডার ও স্টাফ হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠানটি কাজ করছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ডিএসসি/এসসি কোর্স 2024-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এবছর কোর্সে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর 141 জন, নৌবাহিনীর 40 জন, বিমান বাহিনীর 26 জন এবং পুলিশের 3 জন অফিসার। এছাড়াও চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশে 57 জন অফিসার সহ মোট 267 জন প্রশিক্ষণার্থী অংশ নেন এবছর। After following this course, what I feel that I'm confident enough in my job, in my profession. I've loved the fact that the Bangladeshi armed forces embrace culture. সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে এই কোর্সের ভূমিকা অনস্বীকার্য বলে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। We not only celebrate the academic achievements of the graduating officers, but also acknowledge their responsibilities in serving the nation. প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত মোট 6503 জন অফিসার এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। Excellence in quality. প্রকল্পটি বস্তি উন্নয়নের। চৌড়া হবে রাস্তা, নর্দমা হবে, কমবে জলাবদ্ধতা, বসবে টয়লেট আর টিউবওয়েল। তবে বাস্তবতা হলো সড়ক গেছে ব্যক্তি মালিকানার বাড়ি ঘরেও। এদিকে মুক্তি মেলেনি জলাবদ্ধতা থেকেও। টিউবওয়েল, টয়লেট পেতেও ঘুষ দিতে হয়েছে। দর্শক, এমন অনিয়ম নেত্রকোনায়। অভিযোগ বলছে প্রকল্পের টাকা হরিলুট হয়েছে, যা মানতে নারাজ কর্তৃপক্ষ। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নেত্রকোনা পৌর শহরের সওদাগর পাড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, স্যানিটেশন নিশ্চিতকরণ ও জলাবদ্ধতা নিরসনে বস্তি উন্নয়ন নামে এখানে বিশেষ প্রকল্প নেওয়া হয়, যেখানে অনিয়মের চিত্র দৃশ্যমান। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা হওয়ার কথা, তবে এখনো দুর্ভোগী সঙ্গী। সড়ক বাতি হওয়ার কথা, তারও দেখা নেই। টয়লেট কোনো রকমে হয়েছে, তবে টিউবওয়েল বসেনি। এই বাড়ির মধ্যে একটা কল দিছে, আর এই যে বাড়ির যে কল নাই গিয়া কল গেছে কই, এটা তো তারাই বলতে পারবো। 5 ফুট চওড়া সড়ক নির্মাণের কথাও ছিল, কিন্তু বেশিরভাগেরই বাস্তবায়ন নেই। ডালাইটা করছে, কিন্তু এইভাবে রাস্তা করছে না, সুন্দর করে রাস্তা করছে না। পৌরসভা থেকে একটা ড্রেনের ব্যবস্থা করেন। একই অবস্থা পৌর এলাকার মাহমুদপুর, পুকুরিয়া, রেল কলোনি, সুইপার কলোনি সহ সবকটি বস্তি উন্নয়ন প্রকল্পের স্থানীয়দের অভিযোগ, টিউবওয়েল, টয়লেট পেতে টাকা গুনতে হয়েছে। অভিযোগ মানতে নারাজ পৌরসভা সমাজ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা। তাদের দাবি, সবই হয়েছে নিয়ম মেনে। তার শেষ হচ্ছে 20 সালে, এখনো ছবি নিয়ে আসলে বা আমি এখনো এই মুহূর্তে গেলে দেখাতে পারবো কত সুন্দর এখনো আছে, কারণ কাজের মান ভালো আছে, এটা এখন দেখলে বুঝতে পারবেন। এদিকে অনিয়মের কথা স্বীকার করেন পৌর সচিব, আর প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস পৌর প্রশাসকের। টিউবওয়েল ধরা ছিল, বাথরুম ধরা ছিল, কিছু ল্যাম্প পোস্ট ছিল, কিছু পায়ে গলি হাঁটা রাস্তা ধরা ছিল। এগুলো আমরা যতটুকু জানছি প্রকৌশল বিভাগ থেকেই পাইছি, এটা আমরা মোটামুটি চেষ্টা করছি আদায় করার জন্য। লিখিত অভিযোগ পাই বা আমরা তো নিজেরা তদন্ত করবো, দেখে যদি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যে পৌরসভা আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা, তাদের বিরুদ্ধে সেই বিভাগীয় ব্যবস্থা নিব। 2021 সালে ইউজি 3 প্রকল্পের আওতায় নেত্রকোনায় 6টি বস্তির উন্নয়ন হয়েছে, ব্যয় 3 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রোগীদের শয্যা সংকটে যশোরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। একটি শয্যায় চিকিৎসা নিচ্ছেন 2 থেকে 3 জন রোগী। ফলে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে অবস্থান নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। যথাযথ চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি যশোরের 250 শয্যার হাসপাতালের নিত্যদিনের চিত্র। মেঝে, খোলা বারান্দা ও সিঁড়ির পাশে সব জায়গায় রোগী। এই ঠাসাঠাসি অবস্থায় বোঝা কঠিন কে রোগী আর কে স্বজন। বেড আছে 250 জন রোগী থাকার মতো, কিন্তু আমাদের এখানে প্রতিদিন 700 থেকে 800 রোগী এখানে ভর্তি থাকতেছে এবং এটা খুবই মানবেতর। চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। এত রোগীদের ভোগান্তি। গতকালকে রাত্রে আইসি, আসার পরে সিট নাই, হাজার হাজার রোগী বারান্দায় এই শীতের আবহাওয়ায়। আমরা এখানে বেড পাইনি, এক জায়গায় ছিলাম, ওখানে আসলে অনেক সমস্যা ছিল, অনেক আওয়াজ ছিল, তাই জন্য এই বারান্দায় এসেছি। এই জায়গায় একটু ঠান্ডার সমস্যা, মানে মেঝেতে রয়েছি আমরা। করুণ দশা হাসপাতালের লেবার ও শিশু ওয়ার্ডেও। শয্যা সংকটে সদ্যজাত সন্তান সহ প্রসূতিকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়। বিপুল সংখ্যক রোগী সামলাতে নাকাল চিকিৎসকরাও। বাচ্চাগুলো মেঝেতে থাকার কারণে এদের আরো মেঝে থেকে যে ঠান্ডাটা এসে তাদের আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। স্পেস কম থাকার কারণে আমরা রোগীরা মা ও বাচ্চা নিয়ে মাদের নিচে থাকতে হয়, অনেক সমস্যা। এত রোগী যে আমরা নিজেদের আপ্রাণ চেষ্টা করে রোগীর চিকিৎসা দিতে অনেক ব্যর্থ হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। টেন্ডার হয়েছে, সবই হচ্ছে, কাগজপত্র মিনিস্ট্রিতে গেছে, এটা শুধু সচিব ক্যাবিনেটে ওঠার বাকি। নিশ্চয়ই আপনারা আশা করতে পারেন আমরা দেখি একটু খোঁজ খবর নেব। শুধু যশোর নয়, আশপাশের জেলা নড়াইল ও ঝিনাইদহ থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পরিবর্তন হয়েছে দেশের চলচ্চিত্রাঙ্গনেও। সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু হয়েছে সার্টিফিকেশন বোর্ড। এটি চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ভয়াল। ছবির নির্মাতা জানান, পাহাড়ি পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি দর্শককে দেবে একদমই নতুন এক অভিজ্ঞতা। শুক্রবার দেশব্যাপী মুক্তি পায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে এ গ্রেডের ছাড়পত্র পাওয়া প্রথম চলচ্চিত্র ভয়াল। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ভয়াল চলচ্চিত্রের পরিচালক বিপ্লব হায়দার। কেন্দ্রীয় চরিত্রে যারা থাকে তাদের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে ওঠে গল্পে, আমি ঠিক ব্যতিক্রম চিন্তা করেছি। সুন্দর পরিচ্ছন্ন একটা নিটল প্রেমটা কেমন হওয়া উচিত, এই জেনারেশন কেমন করছে, আসলে প্রেমটা কি। এ গ্রেড তকমা পাওয়া চলচ্চিত্রটিতে দর্শক পাবে ভিন্ন ধর্মী গল্প। ছবির যে বার্তা তা একেবারেই ইউনিক। বাংলাদেশের সিনেমা ধীরে ধীরে অন্যরকম একটা অবস্থান তৈরি করেছে। সে জায়গা থেকে দারুণ প্রভাব ফেলবে ভয়াল, বলছিলেন এ ছবির নায়ক ইরফান সাজ্জাদ। আমাদের চারপাশে যেসব জিনিস ঘটছে ওই টাইপেরই গল্প, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এমন একটা টুইস্ট এই গল্পে আছে, এমন একটা থ্রিলার এই গল্পে আছে যে জিনিসটা অডিয়েন্সকে আসলে হুক করে রাখবে। এক গ্রামীণ কিশোরীর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন আয়েশা খান। তিনি জানান, পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ছবিটির। সিলভার স্ক্রিনে দর্শক যেমন প্রেম ভালোবাসার গল্প দেখবে, তেমনি জীবনের কষ্ট যন্ত্রণাও অনুভব করবে। কিছু কিছু জায়গায় একটু সাসপেন্স রাখা হয়েছে, কিছু কিছু জায়গাতে তারা ফিল করবেন, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় তারা সব ছক মিলাতে পারবেন। সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। জানান, বিনোদনের পাশাপাশি এতে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। সবাই পজিটিভ থাকে এমন তো আসলে সব হাজব্যান্ড হয় না, কিছু কিছু হাজব্যান্ড তো নেগেটিভও হয়। তো এই জায়গাটা থেকে এই হাজব্যান্ডটা একটু নেগেটিভিটি তার ভেতরে আছে।
যে কারণেই হচ্ছে কনফ্লিক্টটা। সেন্সর বোর্ড বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালুর পর প্রথম ছাড়পত্র পেল ভয়াল সিনেমাটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল, আর বিষয়টি স্বীকার করে বিবৃতিও দিয়েছে দখলদার দেশটি। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় চালানো হয় এই হামলা। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির মধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছিলেন। এর মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে হামলা চালায় তারা। এদিকে দায়িত্ব ছাড়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান, এমনটাই তথ্য প্রচার করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। এবার জানাবো খেলার সংবাদ। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে মাঠ মাতাবে গেল 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস। দিনের অন্য 2 ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ আর ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স। বহু প্রতিবন্ধকতা পার করে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিবারের মতো এবারের আসরেও বাজিমাত করতে প্রস্তুতি সেরেছে বসুন্ধরা কিংস। দেশি বিদেশি মিলিয়ে দারুণ একটি দল গঠন করেছে দেশের ক্লাব ফুটবলের জায়ান্টরা। নতুন কোচ তিতার প্রথম মিশন চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছে। এবার সামনে বিপিএল। সহকারী কোচ রক্সি বলছেন, জয় দিয়ে মিশন শুরু করতে চায় তার দল। লিগের প্রথম খেলা শুরু করতে হলে আপনাকে একটা ভালো স্টার্ট দরকার, তো সেই দিক থেকে আসলে টিম ওয়ার্ক হলো একটা বড় ব্যাপার। আমরা মোটামুটি এএফসি কাপে খেলতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়েছে, অনেক ভুলভ্রান্তি ছিল, সেটা আমরা শুধরে এখন একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছি। কিংসের গোলকিপার শ্রাবণ জানান, ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপার দিকে নজর দিতে চান তারা। তবে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে শক্ত প্রতিপক্ষ মানছেন এই কিপার। মাঠে প্রতিপক্ষ শক্তিশালী হোক আর দুর্বল হোক, প্রতিপক্ষই তো, আমরা ওইরকম ভাবে ওদের বিপক্ষে মাঠে নামব। বসুন্ধরা কিংস এরানায় বিকেল 5:30টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়াইয়ে নামবে বসুন্ধরা কিংস। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।